This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি দমদার 10। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আইপ্যাক কাণ্ডের মধ্যে কয়লা পাচার মামলায় জল গুটাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার লালা ঘনিষ্ঠ চিন্ময় মণ্ডল ও কিরণ খা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার চিন্ময় ও কিরণ। কয়লা মামলায় বুদবুদ থানার ওসিকেও গতকাল তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাদের খেয়াল থাকবে, এর আগেও এই কয়লা মামলায় বুদবুদ থানার ওসির বাড়িতেও যা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এরপর কয়লা মামলায় বুদবুদ থানার ওসিকেও গতকাল তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আপডেট দিয়ে রাখছি, আইপ্যাক কাণ্ডের মধ্যে কয়লা পাচার মামলায় জাল ঘটাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজয় আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, আজকেই সকলের নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে, কারণ আইপ্যাক কাণ্ডে শুনানি হতে চলেছে সেখানে। তার মধ্যেই কয়লা পাচার মামলা এবার জাল ঘটাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, প্রথমে তোমায় জানাই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় মণ্ডল এবং কিরণ খা, এদেরকে গ্রেফতার করা হয়েছে কয়লা পাচারের যে নতুন মামলা সেই মামলাতে, অর্থাৎ 2025-এ কয়লা চুরি ও পাচারের যে নতুন ইসিআই রেজিস্টার করেছে ইডি, সেই মামলাতে। আজকে সুপ্রিম কোর্টে যে শুনানিটা রয়েছে সেটা কয়লা পাচারের পুরনো পৃথক মামলাতে, যেটা 2020-তে রেজিস্টার হয়েছিল, যেটাতে মূলত লালা সিন্ডিকেট নজরে ছিল। আজকে যে দুজনকে নতুন মামলায় গ্রেফতার করা হয়েছে, এর মধ্যে চিন্ময় কিন্তু লালা সিন্ডিকেটেরই একজন পুরনো সদস্য বা লালা সিন্ডিকেটেরই সদস্য। 2020-তে যখন ইডি মামলা রুজু করেছিল লালা সিন্ডিকেটের বিরুদ্ধে, তারপরে এই কয়লা চুরি এবং পাচারের ধরনটা সম্পূর্ণ পাল্টে যায়। সরাসরি লালা নিজের এই চুরি এবং পাচারের সঙ্গে যুক্ত না থাকলেও তার সিন্ডিকেট ঘুরপথে চালাচ্ছিল। সেই কারণে ইডি পৃথক একটি মামলা রুজু করে এবং এই নতুন মামলায় ইডির নজরে রয়েছে প্রশাসনের ভূমিকাটা, পুলিশ প্রশাসনের ভূমিকা, যে কিভাবে অবৈধ কয়লা খাদান থেকে কয়লা চুরি হচ্ছে, সেখানে সরকারি নথিকে অপব্যবহার করা হচ্ছে এবং তারপর সেটা পুলিশের নাকের ডগার থেকে সেই কয়লা পাচার হয়ে যাচ্ছে। যে কারণে বুদবুদ থানার যিনি ওসি, তাকেও কিন্তু তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। কয়লা পাচারের নতুন মামলায় এই প্রথম দুই গ্রেফতারি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মামলাটিতেও এবার তদন্তের গতি বাড়তে চলেছে, সেটা এক প্রকার স্পষ্ট। যে দুজনকে নতুন গ্রেফতার করা হয়েছে, চিন্ময় মণ্ডল ও কিরণ খা, তারা দুজনেই কয়লা মাফিয়া বা কয়লা সিন্ডিকেটের অন্যতম মাথা হিসেবে পরিচিত। ফলে এবার ইডি এই নতুন মামলায় একেবারে সিন্ডিকেটের যারা মাথায় রয়েছে তাদের থেকে একেবারে নিচু স্তর পর্যন্ত আসতে চাইছে, অর্থাৎ প্রশাসনের কারা কারা যুক্ত রয়েছে সেই স্তর পর্যন্ত আসতে চাইছে। যে দুজনকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে গ্রেফতার করার পর আজকে বিশেষ ইডি আদালত সেখানে পেশ করা হবে। সেখানে পেশ করে ইডির তরফ থেকে তাদেরকে নিজেদের হেফাজতে চাওয়া হবে এবং তাদেরকে জেরা করে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হবে, যে কিভাবে এই লালা সিন্ডিকেট ঘুরপথে কয়লা পাচার চালাচ্ছিল, প্রশাসনের ভূমিকা কি রয়েছে, স্থানীয় যারা নেতৃত্ব শাসক দলে তাদের কোনো যোগ রয়েছে কিনা, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য তারা জানার চেষ্টা করবে। তার কারণ প্রশাসনিক ভূমিকাও জানার চেষ্টা করা হয়। সুজয়, আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। আর শুরুতেই যেরকম আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে আজকে আবারও সুপ্রিম কোর্টের নজর, কারণ আইপ্যাক মামলার শুনানি রয়েছে সেখানে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নথি ছিনতাইয়ের অভিযোগ তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আজকে আইপ্যাক মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে, কোন কোন বিষয়গুলোর দিকে নজর থাকছে? দেখো, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার এজলাসে এই মামলার শুনানি রয়েছে এবং যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি পিটিশন ফাইল করে জানানো হয়েছে, হলফনামা জমা দিয়ে জানানো হয়েছে যে তিনি কোনো রকম কোনো তথ্য, অর্থাৎ তদন্তের সঙ্গে জড়িত কোনো তথ্য প্রমাণ তিনি সঙ্গে করে নিয়ে যাননি। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল তাদের যে ডকুমেন্টস ছিল বা তাদের যা যা কিছু ইনফরমেশন ছিল সেই সংক্রান্ত গেজেট তা তিনি নিয়ে গিয়েছেন, অর্থাৎ যা পার্টির প্রপার্টি সেটাই তিনি নিয়ে গিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে আলাদা করে একটি হলফনামা জমা দেওয়া হয়েছে। সেই হলফনামায় দাবি করা হয়েছে যে যেভাবে আইপ্যাকের তরফ থেকে তদন্ত চালানো হয়েছে সেই তদন্ত প্রক্রিয়ার কোনো বৈধতা নেই। তারা আগাম নোটিশ সঠিকভাবে না জমা দিয়েই তারা তদন্ত করতে এসছে এবং তারা তল্লাশি চালাচ্ছে, যা সম্পূর্ণভাবে বেআইনি।
অপর দিক থেকে ইতিমধ্যেই ইডি স্পষ্টভাবে জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এটি প্যাটার্নে পরিণত করে ফেলেছেন, যে যখনই তার কাছের কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হয় বা তল্লাশি হয়, যার ফলে তার রাজনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, সেখানে তিনি সরাসরিভাবে তদন্ত প্রক্রিয়ায় বাধা দেন। স্বাভাবিকভাবেই আজকে এই হলফনামাগুলির ওপরে সুপ্রিম কোর্টের কি অবস্থান হয়, আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ জ্যোতির্ময়। আর এদিকে আপনাদের জানিয়ে রাখি, সব পক্ষের হলফনামা পড়ে এবার পুরো দস্তুর প্রস্তুত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ আইপ্যাক শুনানি শীর্ষ আদালতে যে রয়েছে, আইপ্যাক তদন্তের নথি ছিনতাই যে সিবিআই তদন্ত যে নথি ছিনতাইয়ের অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেই বিষয়ে সিবিআই তদন্ত চেয়ে সওয়াল সুপ্রিম কোর্টে। 8ই জানুয়ারি কয়লা পাচার তদন্তে আইপ্যাক দপ্তরে তল্লাশিতে বাধা পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগের শুনানিতে সব পক্ষের হলফনামা পড়তে সময় চেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2742 কোটির কয়লা পাচার মামলায় ইডির নজরে আইপ্যাক। হাওয়ালা মারফত 20 কোটি টাকা পেয়েছে আইপ্যাক, এমনই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। জমি দখল ঘিরে সাত সকালে সাগরপাড়ায় ধুমধুমা, দুপক্ষের হাতাহাতি সংঘর্ষ। আপনাদের একবার দেখাই সেই ছবিটা, দেখুন সেই ছবি। আপনাদের জানিয়ে রাখি, পুলিশ সামনে ছিল, কিন্তু পুলিশের সামনেই জমি দখলের চেষ্টার অভিযোগ। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, পুলিশ রয়েছে, তার সামনে এরকম ধুন্ধুমার, কি অভিযোগ, এখন কি পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যে জমি দখলকে কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষ বাধে এবং পরবর্তীতে সেখানে সাগরপাড়া থানার পুলিশ যায় এবং পুলিশ দিয়ে কিন্তু চার্জ করে। তুমি দেখতে পাবে সেখানে এক মহিলাকে মারধরও করছে পুলিশ এবং সেই ছবি তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সিভিক ভলেন্টিয়ারকে বাঁশ হাতে তাড়া করতেও কিন্তু সেই ছবি দেখা যায়। এবং যে ঘটনা সাত সকালে কিন্তু এই ঘটনা ঘটেছে ধনিরামপুর এলাকায়, জমি দখল দুটি পরিবারের মধ্যে কিন্তু এই জমি দখলকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায় এবং দুই পক্ষের সংঘর্ষ বাধে এবং পরবর্তীতে কিন্তু পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাঠিচার্জ করে। এখন পরিস্থিতি কি পুরোপুরি স্বাভাবিক? দেখো, এখন পরিস্থিতি কিন্তু পুরোপুরি স্বাভাবিক এনেছে। সাগরপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং দেখো এখনো পর্যন্ত 2 জনকে আটক করেছে খবর পুলিশ সূত্রে। 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কি ঘটনা ঘটেছে, তবে আরো বিস্তারিত জানার চেষ্টা করছে সাগরপাড়া থানার পুলিশ। ধন্যবাদ কৌশিক, নজর রাখুন। জমিটা কার? আমার রহিম জলিল আর ফজলুল আর ফুলসার আমি 6 জনের জমি। সকালবেলা ওরা কি করতে এসেছিল? ওরা দখল করতে এসেছিল জোর করে। আপনার হাতে আঘাত করলো কে? ওই 10 লোক। কিভাবে? এমনি হাসে পিছন থেকে মারতে শুরু গেছে, আমি ঘুরে তাকাচ্ছি হাসে করবো, হাসে ধরেছি আমি। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আগে 2বার এসেছি। টাকা 30 টাকার জন্য স্ত্রীকে গলা টিপে খুন, থানায় আত্মসমর্পণ স্বামী। হাড়োয়া সোনাপুকুরে তীব্র চাঞ্চল্য, সালিশের পরেও হলো না শেষ রক্ষা। রাতে বাড়ি ফিরে স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ। নূর আলম আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। নূর, সামান্য 30 টাকা, তার জেরে একজনের প্রাণ চলে গেল। দেখো, একদমই তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, এটি হচ্ছে হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বরজ পশ্চিমপাড়া গ্রামের ঘটনা। এখানে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে যে বিবাদ, সেই বিবাদ কিন্তু লেগেছিল। তারপরে কিন্তু আজ ভোরে মাত্র 30 টাকার জন্য স্বামী স্ত্রীকে খুন করেছে। পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি, বছর 23-এর গৃহবধূ রুবিয়া সুলতানাকে গলা টিপে খুন করেছেন স্বামী রবিউল ইসলাম। কেন না, 30 টাকা নিয়ে
গন্ডগোল স্বামী স্ত্রীর মধ্যে। স্থানীয় যিনি জনপ্রতিনিধি তিনি কিন্তু সালিশি সভা করে এই তাদের যে বিবাদ মেটানোর চেষ্টা করেছিল। তারপর স্বামী স্ত্রী দুজনেই কিন্তু কথা দিয়েছিলেন যে আমরা মিলেমিশে চলবো, আমাদের মধ্যে কোনো রকম ঝামেলা সৃষ্টি হবে না। তারপরেও কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটে যে কন্যা সন্তানের প্রাইভেটের টিউশনের যে 30 টাকা, এই 30 টাকার জন্য কিন্তু স্বামী রবিউল ইসলাম স্ত্রী রুবিয়া সুলতানাকে গলা টিপে খুন করে। তারপর কিন্তু হাড়োয়া থানায় গিয়ে স্বামী রবিউল ইসলাম আত্মসমর্পণ করে। হাড়োয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত রিপোর্ট হলে মৃত্যুর প্রকৃত যে কারণ, সে কারণ কিন্তু স্পষ্টভাবে সেটা কিন্তু জানিয়েছে পুলিশ। ধন্যবাদ।